আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা নিবন্ধন পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে মূলত এখানে আবেদন করে কতজন, পাশ করে কতজন বা পাশ করানো হয় কতজন, সেটা প্রিলিমিনারি হোক, লিখিত হোক, ভাইবা হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনাদের প্রিপারেশান নিতে বা নিজেকে প্রিপেয়ার করতে সুবিধা হবে যে আমাকে এরকমভাবে পড়াশোনা করতে হবে, না হলে আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো না। সুতরাং যারা আবেদন করেছেন বা করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা আসি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে কতজন আবেদন করে মূলত একটা পরীক্ষায়, আর প্রিলিমিনারিতে পাশের হার কেমন, সাথে বা পাশ করে কতজন বা পাশ করানো হয় কতজনকে, সাথে লিখিত পরীক্ষায় এবং ভাইভাতে কতজনকে পাশ করানো হয়। তো আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় মূলত সবচেয়ে আবেদন পড়ে মূলত তুলনামূলক বেশি, সেটা প্রাইমারি হোক, এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষা হোক। তো আমরা বিগত যত শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে সেটার একটা অ্যানালাইসিস করব, তারপরে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হব যে কতজন আবেদন করে এবং সেখানে পাশের হার কীরকম, এখন থেকে কীভাবে পড়াশোনা করবেন। তো সর্বশেষ যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হয়েছে 18তম আগে, সেটা হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। তো এটার সার্কুলারটা দিয়েছিল 2020 সালে, কিন্তু তার পরবর্তী সময়ে করোনার জন্য আসলে এই পরীক্ষাটা হয়ে উঠতে পারেনি। সেটা 23 সালে অনুষ্ঠিত হয়েছে, 22 সাল অথবা 23 সালের দিকে 23 সালে খুব সম্ভবত, 23 সালের জানুয়ারির দিকে মনে হয়। তো সেখানে 2020 সালে টোটাল আবেদন করেছিল হচ্ছে প্রায় 12.5 লাখ স্টুডেন্ট, কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেছিল হচ্ছে 7 লাখের মতো আর কি। তো কারণ এখানে যেহেতু 3 বছর আগে সার্কুলার, সুতরাং অনেকে অনেক জায়গায় জব পেয়ে গেছিলো, বিধায় আসলে তখন অনেকে পরীক্ষা দেয়নি। কিন্তু এবার কিন্তু এরকমটা হবে না। এবার যদি আবেদন করে হচ্ছে কতজন আবেদন করতে পারে সেটা আমি পরে আসতেছি, কারণ এবার একটু কয়েকটা বিষয় এখানে, কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করবে যে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ার জন্য। তো আমরা আগে 17তমটা দেখি, যে মোট আবেদন করেছিল 12.5 লাখ, এবং করোনার জন্য আসলে ওই গ্যাপটা হওয়ার কারণে পরীক্ষা অংশগ্রহণ করেছিল হচ্ছে 7 লাখের মতো। এবং স্কুল পর্যায়ে আবেদন করেছিল প্রায় 3.5 লাখ, এবং স্কুল পর্যায়ে 2, যেখানে আলিম এবং এইচএসসি স্টুডেন্ট আবেদন করতে পারে, সেখানে আবেদন করেছিল প্রায় 1 লাখ, এবং কলেজ পর্যায়ে আবেদন করেছিল প্রায় 2,50,000 মতো। এখন ফ্যাক্ট ইজ, এত লাখ স্টুডেন্টের ভিতর 12 লাখ ধরলাম না, যেহেতু পরীক্ষা অংশগ্রহণ করেছিল 7 লাখ, এই 7 লাখের ভিতর শুধুমাত্র প্রিলিমিনারি যেটা পাস করা আপনাদের কাছে তুলনামূলক একদম সহজ মনে করেন, যে জাস্ট 100-র ভিতর 40 পাইলেই তো পাস, কিন্তু এই 40 পাওয়াটাই কিন্তু অনেক সময় খুব মানে কঠিন হয়ে দাঁড়ায়। তো এইটাকে একদম নর্মাল নেওয়ার কোনো সুযোগ নাই, যে প্লি দেখেন 7 লাখের ভিতর জাস্ট প্লিতেই পাস করা হচ্ছে 1.5 লাখ মতো, এখান থেকে 5.5 লাখ বাদ। এবার কিন্তু আরও জটিল হবে, আমি এই বিষয়টা একটু পরে আলোচনা করতেছি। জাস্ট 40 পাওয়া লাগবে, চিন্তা করেন একটা জিনিস, 100-র ভিতর জাস্ট 40 পালে আপনি পাস। এটা গতবার ছিল হচ্ছে 2টা ভুলে 1 নম্বর, এবার একটু সহজ, যে 4টা ভুলে 1 নম্বর কাটা। তো তার মানে এখান থেকে বলছে 5.5 লাখ বাদ হয়ে যায়। এবং স্কুল পর্যায়ে 3 লাখ থেকে প্রিলি পাস করেছিল গতবার 63,000 প্রায়, আর স্কুল পর্যায়ে 2তে 1 লাখের ভিতর পাস করেছিল মাত্র 16,000। আর কলেজ পর্যায়ে 2 লাখের ভিতর বা 2.5 লাখের ভিতর পাস করে, একটু কলেজ পর্যায়ে এটা বেশি করে 74,000 আবেদন প্রিলি পাস করেছিল, এবং অর্থাৎ টোটাল 1,50,000 পাস করেছিল প্রিলিতে। এখন প্রিলি পাস করা, এটা আপনি যদি পাস করেন আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু লিখিত পরীক্ষায় কত নম্বরে পাস বা কতজনকে টিকাবে, এই হোল বিষয়টা কিন্তু এনটিআরসি এর উপর। আপনি চাইলে একটা নাম্বার ফিক্স করে দিতে পারবেন না, যে আমি যে এত নম্বর পাইলে আমি পাস করতে পারবো বা আমার এত নম্বর পাওয়া লাগবে, এই ব্যাপারটা না। আপনাকে সর্বোচ্চ মার্কসের ভিতর থাকা লাগবে, তাহলে কিন্তু দেখা গেল ওদের লাগবে 100 জন, এখন সর্বোচ্চ মার্কস থেকে 100 জন নেওয়া হবে। এখন আপনি যদি অনেক নম্বর পেয়েও একদম উপরের দিকে থেকেও যদি মানে সিরিয়ালে একটু পিছায় থাকেন বা নম্বর কম পান, তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না বা পাস করতে পারবেন না। তো এই 63,000 যারা প্রিলি পাস করেছিল স্কুল পর্যায়ে 1, সেখান থেকে টিকানো হয়েছিল মাত্র 19,000, এবং এই 16,000 থেকে, অর্থাৎ স্কুল পর্যায়ে 2 যেখানে পরীক্ষা দিয়েছিল 1 লাখ, তো সেখানে প্রিলি পাস করানো হয়েছিল 16,000, এবং লিখিত পরীক্ষায় দেখেন অনলি 2,000 পাস করানো হয়েছিল। লিখিত পরীক্ষায় পাস, এরপরে কিন্তু আবার ভাইবা আছে, ভাইবার বিষয় আসতেছে। তারপর হচ্ছে কলেজ পর্যায়ে 2,50,000 পরীক্ষা দিয়েছিল, এবং 74,000কে টিকানো হয়েছিল বা পরীক্ষায় পাশ করেছিল, এবং সেখান থেকে 5,000 জনকে অনলি, একটু কলেজ পর্যায়ে একটু কম টিকানো হয়,
কলেজ পর্যায়ে 5,000 মতো টিকানো হয়েছিল। এবং লিখিত পরীক্ষায় পাশের এই বিষয়টা টোটালি ডিপেন্ড করে হচ্ছে কি বলে মানে শূন্য পদের সংখ্যার উপর বা কতজন শূন্য পদ আছে। কারণ আমরা জানি যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে ভাইভাতে টিকানো হয় মূলত শূন্য পদের 3 গুণ। তো ঠিক আছে, তো মনে করেন 5,000 টিকানো হয়েছিল, তার মানে গুণ 3 15,000 মতো, সরি ভুল হয়েছে, এখানে 1,500 মতো স্টুডেন্ট, মানে 1,500 সিট খালি থাকতে পারে বা 1,500-2,000 এরকম সিট খালি ছিল, বিদায় 5,000 টিকানো হয়েছিল। তো এখানে মনে করেন 2,000, তার মানে প্রায় 600 মতো, 600-700 সিট ছিল, বিদায় 2,000 টিকানো হয়েছিল। ঠিক একইভাবে এখানে মনে হয় 6,000 সিট ছিল, বিদায় 19,000 টিকানো হয়েছিল এরকম। তো ওইটা বিষয় ভিন্ন। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফুল প্রসেসটা হয়। এখন আমরা আসি 18তমদের ক্ষেত্রে আবেদনকারী কত হতে পারে বা এখানে পাস ফেল বা এখন কিভাবে পড়বেন যাতে করে 3টা স্টেজই খুব সুন্দরভাবে আপনি ওভারকাম করতে পারবেন। সরি। তো যেহেতু বিগত 3 বছর যাবৎ কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করে না। আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধন যে সার্কুলারটা, এটা কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেক বছর সার্কুলারটা দিবে, কিন্তু বিগত 3 বছর কিন্তু সার্কুলারটা দেয়নি। সুতরাং এর ভিতর কিন্তু অনেক গ্র্যাজুয়েশন কমপ্লিট স্টুডেন্ট কিন্তু রয়ে গেছেন যারা অপেক্ষায় ছিলেন যে কবে শিক্ষক নিয়োগের সার্কুলারটা প্রকাশিত হবে। তার মানে আপনারা যদি এই 17তম ধরে হিসাব করেন যে গতবার যেহেতু 12.5 লাখ আবেদন করেছিল, এবার কিন্তু এর থেকে অনেক বেশি হবে। এটা প্রায় 18-19 লাখের মতো হইতে পারে। ঠিক আছে, 18-19 লাখ টোটাল স্কুল পর্যায়ে 1, 2 এবং কলেজ পর্যায়ে। তার মানে আপনি ধরে নিতেই পারেন যে এত দিন যাবত যেহেতু সার্কুলার প্রকাশ করেনি, তার মানে 17-18 লাখের মতো আবেদন করতে পারবে। এবং পরীক্ষায় দেখা যাবে যে 1-2 লাখ নাও করতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে 15-16 লাখ কিন্তু আবেদন পরীক্ষায় অংশগ্রহণ করবে। এটা আমার ধারণা বিগত বছরগুলোর হিসাব অনুযায়ী, এবং যেহেতু 3 বছর কোনো সার্কুলার দেয়নি সেজন্য। এবং এই পিলিতে পাশ করে এটা কিন্তু টোটালি আপনার উপর নির্ভর করতেছে। আপনি যদি ভালো পরীক্ষা দেন, জাস্ট 100-র ভিতর যদি 40 নম্বর পান, আপনার বেশি লাগবে না, শুধু 40 নম্বর পাইলেই কিন্তু আপনি পিলি পাস। এক্ষেত্রে এনটিআরসি এর আটকিয়ে রাখার কিন্তু কোনো সুযোগ নাই। যেমন লিখিততে এই টোটাল লিখিততে পাশ করার এই বিষয়টা কিন্তু নির্ভর করে অনেকটা এনটিআরসি এর উপর, কারণ ওদের শূন্য পদের বিষয়টা আছে ওইখানে যে কতগুলো আছে আমি এতজনকে টিকাবো। তো ওই বিষয়টা ভিন্ন। আমি আসতেছি পিলির বিষয়ে। পিলি কিন্তু আপনি যদি ভালো করে পড়াশোনা করেন তাহলে কিন্তু 100-র ভিতর 40 পাওয়াটা তেমন একটা কঠিন হবে বলে আমার মনে হয় না। কারণ এবার আরেকটু সহজ করছে যে প্রতি 4টা ভুলে কিন্তু 1 মার্ক কাটা যাবে, কিন্তু বিগত বছরগুলোতে যেটা ছিল প্রতি 2টা ভুলে 1 মার্ক কাটা যাইতো। তো এখন থেকে যদি আপনারা একটু সিরিয়াসভাবে পড়াশোনা করেন তাহলে কিন্তু এই প্রিলি পাস করা তেমন একটা সহজ কঠিন হবে না। এখন আমরা আসি যে এরকমভাবেই মূলত যে এই পার্সেন্টেজটা দেখায় যে পাশের হারটা প্রিলিমিনারি, এটা 24-25% মূলত হয়ে থাকে, যে 100 জনের ভিতর 24-25 জন মূলত পিলিতে পাস করে। আর লিখিতর বিষয়টা আপনাকে টোটালি আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টের উপর 100% জ্ঞান থাকা বা টোটাল মানে শেষ করা লাগবে এমন একটা অবস্থা। পুরো বই A to Z আপনার সাবজেক্ট রিলেটেড যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটা A to Z আপনি এখন থেকেই চাইলে পড়ে ফেলতে পারবেন আস্তে আস্তে প্রস্তুতির সাথে সাথে। কারণ পিলি পাস করার সাথে সাথেই কিন্তু লিখিত অংশগ্রহণ করা লাগবে, এবং এই লিখিত পরীক্ষায় কিন্তু আপনাকে সর্বোচ্চ মার্কস পাওয়া লাগবে বা সর্বোচ্চ মার্কসের যেই তালিকাটা উপরের দিকে থাকা লাগবে, না হলে কিন্তু শূন্য পদের যেই সংখ্যাটা তার 3 গুণের ভিতর যদি আপনি না থাকেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষাতে আপনাকে পাস করাবে না। এবং লিখিত পরীক্ষা আসলে পাশের বিষয়টা কিন্তু আপনার উপর নির্ভর করবে না যে আমি এত নম্বর পেলে এটা আমি পাস করবো, এরকমটা না। এটা নির্ভর করবে ওদের উপর, সিট সংখ্যার উপর। সুতরাং আপনাকে অবশ্যই ভালো একটা মার্ক কিন্তু এখান থেকে গেইন করা লাগবে, না হলে কিন্তু আপনি লিখিততে বাদ পড়ে যাবেন। আর হচ্ছে আর এই লিখিত পরীক্ষার মার্কটা এবং হচ্ছে ভাইবার যে মার্কটা এটা কিন্তু যোগ করে টোটাল মেধা তালিকা তৈরি করা হয়। তো ভাইভাতে আপনার 20-এর ভিতর অনেকটা 12 নম্বরের ভিতর কিন্তু আপনি নিজে হিসাব করতে পারবেন যে 12 নম্বর আপনি পেয়ে গেছেন যদি আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্সের রেজাল্ট ভালো থাকে। কারণ এসএসসিতে 3, এইচএসসিতে 3, অনার্সে 3 বা স্নাতকে 3, টোটাল 12 নম্বরের ভিতর আপনি এখন নিজেই হিসাব করতে পারবেন যে 12-এর ভিতর কত পাবেন। এবং 8 নম্বর হচ্ছে মৌখিক, অর্থাৎ এই 12 প্লাস হচ্ছে এই 8,
এই 20-এর ভিতরে আপনি কত পাবেন এবং হচ্ছে এই লিখিত পরীক্ষায় কত পাবেন যারা পাস করবেন, ওই টোটালটা গড় করে একটা মেধা তালিকা তৈরি করা হয়। যেহেতু ভাইভাতে ফেল করায় খুবই কম, ঠিক আছে, ভাইভাতে খুবই কম ফেল করায় আর কি, ফেল করায় না বললেই চলে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে এই 18তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে টোটাল আবেদন কত হতে পারে, পরীক্ষা কত কত আবেদন অংশগ্রহণ করতে পারবে, পাস, প্রিলিতে পাস, লিখিত, ভাই কীরকমভাবে পড়াশোনা করা লাগবে, না হলে কিন্তু আপনি প্রথমেই কিন্তু বাদ হয়ে যেতে পারেন খুব সম্ভবত। তো আমি চাই না কেউ আসলে প্রিলিতে বাদ যান, লিখিত হতে বাদ যান বা ভাইভাতে বাদ যান। তো সকলের জন্য দোয়া থাকলো যে যাতে করে এই প্রিলিতে পাশ করেন এবং পরবর্তীতে ভাই ভালো একটা রেজাল্ট করে পরবর্তীতে শিক্ষকতার যে মহান পেশা, এই পেশায় আসলে আপনি অংশগ্রহণ করতে পারবেন বা যোগদান করতে পারবেন। তো আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগছে এবং তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে অবশ্যই কানেক্টেড থাকবেন, কারণ আমাদের গুরুত্বপূর্ণ নোটিশ যেগুলো থাকে তো সেগুলো কিন্তু আমরা আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকি, অথবা আমাদের এই ইউটিউবের কমিউনিটিতে জানিয়ে থাকি। সুতরাং আমাদের ওই পেজে অবশ্যই একটা লাইক দেবেন। আমরা আমাদের এই পেজ দুটা, অর্থাৎ পেজ এবং গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ওইখান থেকে লাইক দিয়ে আসবেন এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে পার্সোনাল প্রশ্ন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা মেসেজ করবেন, আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।